নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নিঝুম রাতের গোপন স্রোতে। প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প নিঝুম রাতের গোপন স্রোতে। গল্প পাঠ এবং গল্প লেখায় অবশ্যই আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। সুমন, তুই সত্যি আমায় ভালোবাসিস? দেখ রিয়া, আমি সত্যি তোকে ভালোবাসি। তুই না বুঝতে পারলে আমি কি করব বলতো? তাই যদি সত্যি আমায় ভালোবাসিস তাহলে প্রমাণ দে। প্রমাণ? সুমন কিছুটা হতবাক হয়ে তাকিয়ে থাকে। রিয়া আজকে ওর সঙ্গে দেখা করতে এসেছে একটা লাল রঙের চুড়িদার পরে। সুমন এবং রিয়া দুইজনেই একই স্কুলে পড়ে, তারা সহপাঠী। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। রিয়া দেখতে শ্যামলা হলেও সুন্দরী মেয়ে, আর সুমন শহরের নামকরা ব্যবসায়ীর পুত্র। শহরের একই পাড়ায় থাকার দরুন তাদের মধ্যে ঘনিষ্ঠতা দিন দিন বাড়তে থাকে। সুমনের মনে রিয়ার প্রতি গভীর ভালোবাসা। একদিন রিয়াই প্রমাণ চেয়েছিল ওর কাছে। পানাপুকুরের পাশে একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওইখানেই সচরাচর দেখা করে ওরা। আজ স্কুলের পরে সুমন তার কাছের বন্ধু ভোম্বলকে দিয়ে খবর পাঠিয়েছিল রিয়ার বান্ধবী সুপ্রীতির কাছে। সুপ্রীতি এসে বলল, কিরে, লাল চুড়িদারটা পরে যাস, যেটা গৌতম তার দোকান থেকে এবছর পুজোয় বানিয়েছিস। এবছর কোথায় বল, গেল বছর। ওই হলো, সেই তো পুজো উপলক্ষেই পরা হয়, আর তো পরা হয় না। ওটা পরে আজকে সুমনের সঙ্গে দেখা করিস। কেন বলতো? ওই চুড়িদারটাই তোকে খুব ভালো লাগে রে। রিয়ার কাকা ভদ্র কাকার চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ করে ভাইয়ের মেয়েকে এই বিকেল বেলায় পানাপুকুরের গলিতে যেতে দেখে বেশ কিছুটা চিন্তিত হলেন তিনি। সাধারণত পানাপুকুরের গলির ওই পরিত্যক্ত বাড়িতে ভদ্র বাড়ির মেয়েরা যায় না। তার উপরে রিয়া বাবা মায়ের একমাত্র সম্পদ। কাকা এখনো বিয়ে থা করেননি। বৌদির বহু বছর পরিশ্রম আর দাদার অনেক ঠাকুর পুজো ইত্যাদির ফলেই এই মেয়ের জন্ম হয়েছিল। তাই তো কালো বলে ও দাদা কোনো রকমে তাকে অবহেলা করে না। সমস্ত কিছু দিয়ে বড় করেছে এই মেয়েকে। আর সে কিনা আজকে স্কুল শেষ করে পানাপুকুরের গলিতে। ভদ্রকাকার চায়ের দোকানের ভেতরের ঘরে বসে চুপ করে চা খাচ্ছিলেন তিনি। রিয়া দেখতে পায়নি। কিছুক্ষণ আগেই স্কুল থেকে সে বাড়ি ফিরেছে। জানে রিয়ার কাকা গরমের ছুটি আগামীকাল থেকে। এমন কে আছে যার সাথে গোপনে দেখা করার জন্যে এই সন্ধেবেলায় বেরিয়েছে মেয়েটা? না, আজকে তো ওর পড়া নেই। সাধারণত পড়তে গেলে মাঝে মধ্যে কাকা দিয়ে আসে, মাঝে মধ্যে দিয়ে আসে বড়দা। বিষয়টা তো খতিয়ে দেখতে হচ্ছে। চায়ের দোকানে চা খেয়ে উঠতে যাবেন এমন সময় তিনি দেখলেন, ভদ্র কাকা, এটা সুমন না? হ্যাঁ, সুমনই তো। বিষয়টা আর বুঝতে বাকি রইল না রিয়ার কাকার। সুমন তার নতুন সাইকেলটা চালিয়ে ওই পানাপুকুরের গলির দিকেই যাচ্ছে। ওই পরিত্যক্ত বাড়িটায় মদমাতালরা সন্ধেবেলায় ভিড় জমায়, আর জমায় বেশ্যাপল্লীর মেয়েগুলো। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে রিয়া এত বড় ভুল করছে, তাও আবার এই কুখ্যাত ব্যবসায়ীর ছেলের সাথে। এই ছেলেটাকে দু চোখে দেখতে পারে না রিয়ার কাকা, এমনকি বাবাও।
তাড়াতাড়ি চায়ের দোকানের টাকা মিটিয়ে নিজের বাইকটা স্টার্ট করে রিয়ার কাকা বেরিয়ে পড়লেন। রিয়ার বাবা সবে মাত্র বাড়িতে ঢুকেছে। তিনি ছোটখাটো কোম্পানিতে কেরানির কাজ করেন, আর বাড়িতে টুকটাক জামা কাপড়ের দোকান চলে মোটামুটি, তাতেই সংসার। কাকা এখনো কিছু করে না, দাদার ঘাড়ে বসে খায়। দাদার তোষামত করতে এতটুকু কুণ্ঠা বোধ করে না রিয়ার কাকা। দাদা, দাদা, কি রে, চটে গেছিস কেন? কি হয়েছে? দাদা শোনো না। ঠাকুরপো, আবার কি হলো? রুনা লাইলা বুঝি লাথি মেরেছে? বৌদি, সবসময় ঠাট্টা করো না। মানছি আমি বেকার, তোমাদের ঘাড়ে বসে খাই, কিন্তু একদিন আমি ঠিক দাঁড়াবো। আরে সে তো আমি জানি, আমার ভাইয়ের ওপরে আমার সেই আস্থা আছে। কি হয়েছে বলবি তো? সর্বনাশ হয়ে গেছে দাদা। রিয়া রিয়া ওই পানা পুকুরের পরিত্যক্ত বাড়িতে। কি বলছো? ও যে বললো ও নাকি সুপ্রীতির সঙ্গে দেখা করতে যাচ্ছে, আগামীকাল থেকে স্কুল যেতে পারবে না, গরমের ছুটি, তাই? আমার পেছনে পেছনে যে কত কি হবে, তোমাকে তো বলেছি। এই সারাদিন বাড়িতে কি করো বলো তো? হ্যাঁ, রিয়ার মায়ের মুখটা কালো হয়ে যায়। এই সংসারে তিনি খুব একটা নাম পান না। সেই ভোরবেলা উঠে কাক ভোরে সকলের আগে সব করেন তিনি, অথচ এত কিছু করার পরেও যখন শুনতে হয় সংসারের জন্য তুমি কি কাজটা করেছো, তখন আর দু চার কথা বলে তর্ক করতে ইচ্ছে করে না রিয়ার মায়ের। অশান্তি করলেই তো বরের কাছে মার খেতে হবে, তার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। রিয়ার কাকা বললেন, বৌদির সঙ্গে ঝগড়া না করে গাড়ি বার করে শিগগিরই চলো, আমিও বাইকটা নিয়ে বেরোচ্ছি। তোর কি মনে হচ্ছে বলতো? কি আর মনে হবে, অল্প বয়সী ছেলে মেয়েরা কি করতে পারে জানো না? আমাদের তো সাবধান থাকতে হবে। আজকে সুযোগে পেয়েছি। কাকে দাদা, কাকে আবার? ওই সুমন বেটাকে। শালা আমার দু চক্ষের বিষ, শালা বীজেই বিষ আছে। কথাটা বলে ফিরে তাকালেন নিজের স্ত্রীর দিকে। রিয়ার মায়ের চোখ মুখটা কেমন যেন আধার পানা হয়ে গিয়েছে। উনি মুখে আঁচলটা ঢেকে ঘরের ভেতরে কাঁদতে কাঁদতে চলে গেলেন। সুমন সবসময় রিয়াকে স্কুল ড্রেস পরাই দেখে। স্কুলে থাকতেই দেখা সাক্ষাৎ হয়, বাড়ি ঢুকে গেলে খুব একটা হয় না। তার উপরে রিয়ার ফোনটা সবসময় তার বাবার হেফাজতেই থাকে। মাস্টাররা ফোন করলেই সেটা রিসিভ করতে পারে রিয়া, যদিও সুমন মাঝে মাঝে বেনামিতে ফোন করে রিয়াকে। রীতিমতো রিয়ার বাবার কাছে কৈফিয়ত দিতে দিতে অনেকটা ঘাবড়েও যায় মাঝে মধ্যে ছেলেটা। আজকে তোকে খুব সুন্দর লাগছে রে, প্রত্যেক দিনের স্কুল ড্রেসের থেকে সম্পূর্ণ আলাদা। তাই? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। দেখ, আমি না তোকে হারাতে চাই না, মাইরি বলছি। এই কদিনে যে কি করে তোকে এত ভালোবেসে ফেললাম। কথা বলার সাথে সুমন রিয়াকে জড়িয়ে ধরার চেষ্টা করে। রিয়া বলে, ছাড় ছাড় বলছি। রিয়া দৌড়াতে শুরু করে। রিয়া থাম থাম, দেখ আমার কথা শোন, থাম বলছি। ধরতে পারে না। সুমন রিয়ার পেছনে দৌড়ায়, তাকে ধরতে পারে না। পুরো পরিত্যক্ত বাড়িটায় ওরা দৌড়ে দৌড়ে খেলা করছে। রিয়ার হাসি সুমনকে আরো বেশি আকৃষ্ট করে। দাঁড়া বলছি, দেখ আমি হাঁপিয়ে যাচ্ছি, একবার ধরতে পারলে কিন্তু আমি আর ছাড়বো না, মাইরি বলছি। কি করবি? ধরে দেখা দেখি। সুমন অনেকক্ষণ দৌড়ায় এবং রিয়াকে ধরে ফেলে। ধরে তার বাহুডোরের মাঝে তাকে আটকে ফেলে। বলে, তুই প্রমাণ চেয়েছিলিস না? ভালোবাসার প্রথম উপহার একটা গভীর চুম্বন। রিয়া চোখ বন্ধ করে দেয়। সুমনের ছোঁয়ায় সে অনুভব করে তাদের ভালোবাসার উষ্ণতা। রিয়া বলে, বেশ ট্রেনিং প্রাপ্ত দেখছি। তোর জন্য শিখেছি। সুমন রিয়াকে আরো গভীরভাবে চুম্বনে ভরিয়ে দেয়। ঠিক তখনই, এই কি করছিস রে? হ্যাঁ, কি করছিস? তোদের কি করি এখন দেখ। পেছন থেকে গম্ভীর কণ্ঠস্বর হাঁপিয়ে ওঠে দুটো তরুণ হৃদয়। রিয়া আর সুমন পেছনে তাকিয়ে দেখে রিয়ার বাবা আর কাকা দাঁড়িয়ে। সন্ধে পেরিয়ে কখন যে রাতের রূপ নিয়েছে তারা টের পায়নি। আকাশে চাঁদ আর তারার আলো স্পষ্ট। পাখিরা সকলেই তাদের নীড়ে ফিরে যাচ্ছে।
রিয়া আর সুমনের মনে ভয় জমে। রিয়া সুমনকে আঁকড়ে ধরে আর সুমনও রিয়াকে শক্ত করে ধরে রাখে। রিয়ার কাকা সুমনের সাইকেলটাকে ছুঁড়ে ফেলে দেয় ওই পানা পুকুরে। হাতে চকচকে ভোঁজালি নিয়ে এগিয়ে আসে ওরা। তুই তুই আমার ভাইয়ের মেয়ের সাথে কি করছিস? আজ তোকে দেখে নেবো শালা। রিয়া আর সুমন দুইজনেই ভয়ে কাঁপছে। রিয়া সুমনের বুকের মধ্যে মাথা গুঁজে রেখেছে। আমি তোকে কিছুতেই ছাড়বো না, ভয়ে ভয়ে বলে রিয়া। সুমন বলে, আমিও। রিয়ার বাবা আর কাকা দুইজনেই ক্রুদ্ধ দৃষ্টিতে এগিয়ে আসে। তোদের সাহস তো কম না? হ্যাঁ বেটা, তোমার বড্ড তেল বেড়েছে। তোর সাহস কি করে হয় একটা সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারের মেয়েকে এইখানে টেনে নিয়ে আসতে? ঠিক টুকটাক করেছিস আগের মতো। হ্যাঁ, রিয়া কাঁদতে শুরু করে। সুমনকে আরো শক্ত করে ধরে। বাবা প্লিজ প্লিজ সুমনকে কিছু করো না, আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। দেখুন দেখুন প্লিজ আমাদেরকে আলাদা করবেন না। রিয়ার বাবা আর কাকা একটু থমকে যায়। তাদের চোখে কিছুটা হয়তো নরমতা আসে। রিয়ার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, এখন তো বাড়ি চল, এসব বিষয় নিয়ে পরে কথা হবে। বাবা সুমনকে ছেড়ে দাও। তুই তো বাড়ি চল, তোর কাকা আর সুমন পরে আসছে। গ্রীষ্মের এক সন্ধ্যায় শান্ত শহরতলির পানা পুকুরে ভিড় জমতে শুরু করেছে। স্থানীয় যুবকেরা এবং যুবতীরা পুলিশ নিয়ে আসার বন্দোবস্ত করছে। রবি পুকুর পাড়ে বসেছিল। হঠাৎ খেলতে গিয়ে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে সে। পুকুরের পানায় দুটো লাশের হাত দেখা যায়। দৌড়ে গিয়ে সে খবর দেয় তার গ্রামবাসীদের। কাকা, দাদু, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? ও দাদু, পুকুরে কিছু একটা আছে। পানা পুকুর থেকে দুটো হাত দেখা যাচ্ছে। কি বলছিস? তুই নিশ্চয়ই কোনো ভুল দেখেছিস দাদু ভাই, নিশ্চয়ই ভুল দেখেছিস। না দাদু, আমি ঠিক দেখেছি। চলো তোমায় দেখাবো। গ্রামের লোকজন পুকুরের পাড়ে জড়ো হয়। পুলিশকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে জায়গাটাকে ঘিরে ফেলে। শুনুন, এই জায়গাটা পরিষ্কার করুন। এ খবর দিয়েছিল কে? আমি স্যার। ছোকরা, তোর বয়স কত? আগে 12 বছর। তুই এখানে কি করছিলি? আগে রোজ সকালবেলা এখানে মাছ ধরতে আসি। তাই এসেছিলাম। রোজ দাদুর সঙ্গে আসে, তাই। এইটুকু বয়সে মাছ ধরতে পারিস? চপকে পিঠে সব কটা ছাল চামড়া এক করে দেবো। সত্যি কথা বল, কি করতে এসেছিস? কিছু 2 নম্বরই কাজ করিস নাকি? না, সত্যি বলছি স্যার, সত্যি বলছি। এগুলো কি বলছেন স্যার? রবির দাদু বলে, দাদু ভাই আমার নতুন মাছ ধরা শিখেছে, তাই একটু আধটু গরমের ছুটি পড়েছে, সেই জন্যে। তা কি দেখলি? আমি ছিপ ফেলে বসেছিলাম। একটা ছিপে টান পড়তেই তাকিয়ে দেখি দুটো কাটা হাত আমার ছিপটাকে ধরেছে। আমি ভয়ে। এই পর্যন্ত বলে রবি থমকে যায়। দাদু বললেন, আপনারা যা করার করেন, আমার দাদু ভাইকে এর মধ্যে দয়া করে ফাঁসাবেন না। তরুণ পুলিশ অফিসার অরুণ রায় ঘটনাস্থলে এসেছেন কিছুক্ষণ আগে। তার আগে কনস্টেবলরা ব্যাপারটাকে দেখাশোনা করছিল। স্যার, এইদিকে। পুকুর থেকে দুটো লাশ উদ্ধার হয়েছে স্যার। লাশ দুটোর অবস্থা দেখে মনে হচ্ছে বেশি দিন হয়নি তারা মারা গেছে। অরুণ রায় এবং তার সহকারী তাপসের মধ্যে কথোপকথন চলছে। স্যার, দেখে মনে হচ্ছে হত্যাকাণ্ড। তাপস বলে কথাটা অরুণকে। অরুণ বলে, তোমার কি করে মনে হলো? স্যার, আমার মনে হচ্ছে এই লাশ দুটো এখানকার না। এতটা শিওর ভাবে তুমি কি করে বলছো তাপস? স্যার, এখানে শুধুমাত্র হাফ বডি পাওয়া গিয়েছে। মানে ছেলে আর মেয়ে দুটো বডি আলাদা আলাদা, তবে মাঝখান থেকে চিরে দেওয়া। ঠিক যেরকম, বুঝেছি, পাতা চেরার মতো ঘটনা, তাই তো? হ্যাঁ স্যার, তবে মাথাটা ধর থেকে বোধহয় ভোঁজালি জাতীয় জিনিস দিয়ে আলাদা করা হয়েছে। আপনি আসুন, আমরা উদ্ধার করেছি। কয়েকদিন আগের মরা লাশ, মাছেও খেয়েছে কিছুটা, তাই বুঝে ওটা মুশকিল। তবে হাতটা যে নারী আর পুরুষ এটা কনফার্ম।
পরনে বোধহয় লাল চুড়িদার, আর ছেলেটির সাদা শার্ট না হলুদ বোঝা যাচ্ছে না। শ্যাওলার মধ্যে পড়ে কাদামাটিতে অবস্থা খারাপ। পুলিশ লাশ দুটোর পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। তদন্ত শুরু হয়ে গিয়েছে। অরুণ রায় বললেন, ভালো করে খোঁজ খবর নাও তাপস। ভেতরে গভীর কোনো রহস্য থাকলেও থাকতে পারে। কেন স্যার? কিছুদিন আগেই শহরের স্বনামধন্য ব্যবসায়ী, নাম শুনেছ কিনা বলতে পারবো না, তবে ওনার ছেলে মিসিং। থানায় ডায়েরি করে গিয়েছেন। আর শহরের থেকে খুব একটা দূরে তো এই গ্রামটা নয়। তাই আমার মনে হচ্ছে মাধব মল্লিক কিছুটা হলেও। মাধব মল্লিক কে স্যার? আরে শহরের সেই ব্যবসায়ী যার ছেলে মিসিং হয়েছে। কিছুদিন আগেই গরমের ছুটি পড়েছিল। ছেলে সাইকেল নিয়ে কোন এক বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়েছিল। বন্ধুর কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারা গেছে তার বাড়িতে সে তো যায়নি, বরং তাকে ফোন পর্যন্ত করেনি। এদিকে ছেলে বাড়িতে বলেছে যে বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে। বন্ধু তো কিছুই বলতে পারছে না, রীতিমতো ঘাবড়ে গিয়েছে। অথচ স্যার 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 এদিকে আসতে হবে। একজন কনস্টেবল ডেকে নিয়ে গেলেন মিস্টার তাপসকে। হ্যাঁ বলো। স্যার স্যার এই দেখুন। কি এটা? এটা কাটা হাতটা থেকে পাওয়া গেছে। এটা একটা মেয়ের হাত, দেখুন চুড়ি। বোধহয় খুন খারাপির সময় কোনো রকমে হাত থেকে কাঁচের চুড়িগুলো ভেঙে গিয়েছিল। খোঁজ নাও খোঁজ নাও খোঁজ নাও, ভেতরে কিছু একটা গল্প তো অবশ্যই আছে। তদন্ত চলতে থাকে। অফিসার অরুণ রায় সুমনের বাবা মাধবের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ নমস্কার মাধবদা। আপনাকে কে না চেনে? কিছুদিন আগে ডায়েরি করে গিয়েছিলেন ছেলে মিসিং। তা বলছি, আপনাদের শহরতলি মানে আপনাদের বসুমতী পাড়ার পাশেই তো রয়েছে ধন্দলপুর গ্রাম। একদম লাগোয়া। সেখানকার পানা পুকুরে অর্ধ কাঁটা লাশ পাওয়া গিয়েছে। না না, এখনই বিভ্রান্ত আবার কিচ্ছু নেই। আপনি আসুন, আইডেন্টিফাই করুন। বৌদিকে সঙ্গে আনবেন। বৌদি যা কান্নাকাটি করছিলেন। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ রেখেছি, আসুন। পোস্টমর্টমের জন্য পাঠানো হবে, তার আগে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আমি চাই না ওটা আপনার ছেলের হোক, কিন্তু বলা যায় না। হ্যাঁ কেস তো হচ্ছে। ফোনের ওপার থেকে মাধববাবু গম্ভীর গলায় কথা বলছিলেন পুলিশ অফিসার অরুণ রায়ের সাথে। পাশে ওনার স্ত্রী বসা। কি হয়েছে গো? আর বলো না, কাটালাস এই হত্যাকাণ্ডের এবার তদন্ত আমায় আবিষ্কার করতে হবে, বুঝলে? এসেও শান্তি নেই। ভাবলাম কোথায় শহর থেকে বেরিয়ে গ্রামের নির্জন পরিবেশে বউর সাথে একটু হানিমুন করব। রাখো তো, আমাকে এখন তোমার কেসের কথা বলো। সৌদামিনী, তুমি আমায় কি রেখে বিয়ে করেছিলে? সেই ফুলসজ্জার রাত থেকে শুরু করেছো কেসের কথা। তোমার মাথায় কি একটুখানি ভাব ভালোবাসা জাগে না? তুমি চুপ করবে। তোমাকে আমার প্রথম থেকেই ভালো লেগেছে, তোমার মধ্যে সিংঘাম ভাব দেখে। তাছাড়া আমার এরকম একটা পুলিশ অফিসারকে বিয়ে করার খুব শখ ছিল, যাদেরকে আমি মানে বন্ধু বান্ধবকে ছবি তুলে দেখাতে পারি। দেখ আমার বড় কত হ্যান্ডসাম আর একদম সুপার ক্রপ। আরে সত্যি? হ্যাঁ। কাকে বিয়ে করলাম ভগবান! আড্ডা বেরো না, বলো না, আমি একটু মাথায় খেলাই। আমার না এসব সিআইডি গুলো দেখতে পড়তে দারুণ লাগে। সৌদামিনীর মুখের দিকে অরুণ হাঁ করে তাকিয়ে থাকে, হাসে, ভাবে পাগলি একটা। আমার সন্দেহ হচ্ছে সৌদামিনী, মনে হচ্ছে এই জোড়া কেসটা শহরতলি থেকেই এসেছে। কিভাবে? দেখো, খুব সিম্পল। সুমন বলে একটি ছেলে, যে নাকি শহরতলির সব থেকে বড় ব্যবসায়ী মাধবের একমাত্র পুত্র, সে মিসিং হয়েছে বেশ কয়েকদিন আগে। শুধু সে না, তার সাথে তারই স্কুলের আরেকটি সহপাঠী, নাম রিয়া, সেও মিসিং হয়েছে। রিয়ার বাবা খুব একটা ভালো চাকরি বাকরি করে না, একটা সামান্য কোম্পানিতে কেরানির কাজ, ব্যবসাপত্র করে, ওইটুকুই। কাকা আছে ভীষণ রাগচটা, সন্টাগুন্ডা মার্কা। ওরাও তো এসে কেস করলো একই সঙ্গে। ঠিক যেই সময় সুমনের বাবা মাধববাবু এলেন, ঠিক সেই সময় রিয়ার বাবা প্রতাপ এসে হাজির। দুইজনের মুখোমুখি অবস্থা দেখে আমার যেটা মনে হলো, এদের মধ্যে কোনো একটা পারিবারিক শত্রুতা আছে।
এবার এই লাশ দুটো যদি সুমন আর রিয়ারই হয়ে থাকে তাহলে তো আমি সম্পূর্ণ নিশ্চিত। বাহ, জিও! সৌদামিনী এগিয়ে এসে অরুণকে জড়িয়ে ধরে এবং ওর গালে একটা চুমু খেয়ে বলে, যাই রান্নাটা করে আসি, বাদ বাকিটুকু পরে এসে শুনছি। নাও নাও নাও, তুমি তদন্তটা ভালো করে করো। অরুণ আবার হাসে, পাগল একটা। থানার মধ্যে ভিড় পড়ে গিয়েছে। প্রতাপ বাবুর স্ত্রী এবং মাধব বাবুর স্ত্রী সহ ওনারা এসেছেন। লাশ দুটি রয়েছে। প্রতাপ বাবুর স্ত্রী তো নিজের মেয়ের অর্ধেক কাটা চুড়িদার দেখেই চিৎকার করে কান্না করে উঠলেন। বললেন, এটা তুই কি করলি রে মা, এটা তুই কি করলি? সে কি কান্না! ঘরে বসে বসে সিগারেট ফুঁকছিলেন অরুণ রায়। অন্যদিকে মাধব বাবুর স্ত্রীর মুখে কোনো কান্না নেই, চোখ থেকে শুধু টপ টপ করে জল পড়ছে। মাধববাবু এবং প্রতাপবাবু একে অপরের দিকে রেশারেশির দৃষ্টিতে তাকিয়ে সেইটাই জানলা দিয়ে লক্ষ্য করছিলেন অরুণ রায়। যখন মাধব আর প্রতাপ পাশাপাশি এসে চেয়ারে বসলেন তখন প্রতাপ আর মাধবের মুখের অভিব্যক্তি অরুণকে বিরাট একটা চিন্তায় ফেলল। আপনাদের দুই ছেলেমেয়ের মধ্যে বোধহয় ঘনিষ্ঠতা ছিল, বুঝলেন? পালানোর মতো বোধহয় কোনো পরিকল্পনা ছিল, অথচ মার্ডার হলো। কিন্তু মার্ডারটা কে করলো? নিশ্চয়ই নিজের রক্তের জিনিসকে কেউ নিজের হাতে হত্যা করতে পারে না। কথাটা বলেই অরুণ রায় তাকালেন সুমনের বাবা এবং রিয়ার বাবার দিকে। চুপ করে তাকিয়ে রয়েছেন ওরা। তোমার তোমার শেষ পর্যন্ত আমার ছেলের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, মাধববাবু চিৎকার করে বললেন প্রতাপের দিকে তাকিয়ে। প্রতাপ গম্ভীরভাবে বললেন, তোমার ছেলেও দোষী, আমার মেয়ে একা নয়। আর তুমি তুমি কিভাবে আমার মেয়েকে এইভাবে দোষারোপ করছো? কেন দোষারোপ করবো না? হ্যাঁ, কোন ভদ্রবাড়ির মেয়েটা রাত হলে দেখা করতে বেরোয় বেশ্যাপল্লী ছাড়া? এই মেরে মুখ ফাটিয়ে দেবো। আহা, আপনারা একটু চুপ করে বসবেন কি প্লিজ? চুপ করে বসুন। অরুণ রায় এবং তাপস প্রতাপ বাবু আর মাধব বাবুর হম্বিতম্বি দেখে বুঝতে পারলেন এরা উভয়েই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। নিজেদের সম্মান রক্ষার জন্যে সংঘর্ষের কারণে এরা রিয়া এবং সুমনকে হত্যা করে পানা পুকুরে ফেলে দিয়েছে। আপনারা এখন বাড়ি যান, আপনাদের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। কথাটা বলে অরুণ রায় দুইজনকেই বাড়ি পাঠিয়ে দিলেন। কিন্তু মায়ের মন তো, দুই মাই দুটো লাশকে আঁকড়ে ধরে, ওই অর্ধেক লাশকে আঁকড়ে ধরে এমন কান্না শুরু করলো যে ওদের হাত থেকে রক্ষা পাওয়াটা যেন সম্ভব না। ঘটনার দিন তিনেক পরে বাদবাকি লাশটা শহরতলির পরিত্যক্ত বাড়ির পাশে সেই পানা পুকুর থেকে উদ্ধার করা হলো। ওই অর্ধেক দেহ কাটা অংশটা একেবারে মাটির সঙ্গে পুঁতে দেওয়া হয়েছিল। পানা পুকুরের জল কম, তাই পুলিশের বেশিক্ষণ সময় লাগলো না ওই বাকি অংশটুকু বার করতে। সেখানে সুমনের নতুন সাইকেলটা পাওয়া গিয়েছে। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে ভালোভাবে ছেলে দেয় তার জন্য অগ্রিম কিনে দিয়েছিলেন মাধববাবু। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরকম হাইফাই রেজাল্ট করলে দামি একটা বাইক কিনে দেবেন কথা দিয়েছিলেন। ছেলের সাইকেলটাকে দেখে উনি নিশ্চিত মনে অরুণ রায়কে বললেন, আমি নিশ্চিত স্যার, এ শালা ওই প্রতাপের কাজ। ও আমার ছেলেকে এইভাবে মারলো। মাথা দুটো কোথায়? আমার ছেলের শেষ কৃতির জন্য তো মাথা দুটো লাগবে। আপনি জোগাড় করেন স্যার, জোগাড় করেন। মাধববাবু কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু ততোধিক চোখের জল প্রতাপ বাবুর আসছে না। উনি দাঁতে দাঁত চিপে মেয়ের অর্ধেক দেহটার দিকে তাকিয়ে রইলেন। কে খুনি নয়, ব্যাপারটার মধ্যে কতটা সত্যতা আছে যাচাই করতে গেলে অরুণ রায়কে এই কেসের প্রতি আরো বেশি করে মনোনিবেশ করতে হবে। এইটা উনি ভালো করেই বুঝতে পারছেন। ঠিক আছে, আমি চেষ্টা করছি। দেখুন, মাথা দুটো খুব শিগগিরই উদ্ধার হয়ে যাবে, আর আশা করছি এই তদন্ত আর বেশিক্ষণ চালাতে হবে না। খুব শিগগিরই কে খুনি সে নিজেই ধরা দেবে। হ্যাঁ স্যার, আপনি দয়া করে খুনিকে ধরুন, দয়া করে। বুঝলে তাপস,
ভোজালি দিয়ে মুন্ডু দুটো কাটা হয়েছে, কিন্তু সেই ভোজালিটা কোথায় এইটা কিন্তু আমরা এখনো আবিষ্কার করতে পারলাম না। ওটা আমাদের আসল দরকার। আর কি দরকার স্যার? আর দরকার এদের পরিবারের লোকের সঙ্গে আরো বেশি করে ঘনিষ্ঠতা করা। আমার মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। মানে পারিবারিক কলঙ্কই এদের মৃত্যুর দিকে ঠেলে পাঠিয়েছে। ভালো করে খোঁজ খবর নাও, বুঝলে? আরো একটা ব্যাপার যেটা আমাকে ভীষণ ভাবাচ্ছে তাপস। কি ব্যাপার স্যার? দেখো, দুটো কেসের ক্ষেত্রেই প্রতাপ বাবু আর মাধব বাবুই বারবার থানায় যাতায়াত করছে। মাধব বাবুর শালা আছে একটা, শুনেছি, আর প্রতাপ বাবুর ভাই বিরাট রাগচটা গুন্ডা প্রকৃতির ছেলে। মারধর সবসময় ওর হাতে লেগেই রয়েছে। ওর নাকি পুলিশ কেসও হয়েছিল, এর আগে বড়বাবু ওটাকে হ্যান্ডেল করেছিল, আমি শুনেছিলাম। তাছাড়া ওর সরকারি চাকরি বাকরি হবে কিনা সন্দেহ আছে, কারণ লাল কালির দাগ অলরেডি পড়ে গিয়েছে ওর নামের ওপরে। একটা মেয়ে আত্মহত্যা করেছিল ওর জন্য। তারা তো আসছে না, আমরা কিন্তু পরিবারের প্রত্যেকটা লোকের কাছ থেকেই জবানবন্দি নিতে চাইছি, অথচ ওরা গা ঢাকা। আর একটা বিষয় লক্ষ্য করেছো? কি স্যার? সবসময় কি স্যার করলে হবে? তদন্তটাকে ভালো করে করতে হবে না? এদের দুইজনের মা, মানে মাধব বাবুর স্ত্রী আর প্রতাপ বাবুর স্ত্রী, এরা কিন্তু আসছে না, আর কথাও বলতে চাইছে না। বাড়িতে গেলে এদের দুইজনকে আড়াল করে রাখা হচ্ছে। এদের সাথে কথা বলাটা ভীষণভাবেই দরকার। কি করবো তাহলে স্যার? আলাদা আলাদা করে প্রত্যেককে ডেকে পাঠাও, বন্দোবস্ত করো, বলো কেসের জন্য এটা অত্যন্ত জরুরি। আর এদের মাথা দুটো, আমার মনে হচ্ছে এখানেও একটা বিরাট বড় জল ঘোলা কাণ্ড রয়েছে। তাপস বাবু প্রত্যেকের বাড়িতে গিয়ে স্পেশাল ভাবে কথা বলে এলেন, জানিয়ে দিয়ে এলেন যে দেখুন, আপনারা আমাদের সঙ্গে ঠিক করে কোঅপারেট না করলে বিষয়টা সম্পর্কে কিন্তু ধাঁধাই রয়ে যাবে। আপনার বাড়ির ছেলে আর অন্যের বাড়ির মেয়ে দুইজনেই একই সাথে একই পানা পুকুরে এরম নৃশংসভাবে হত্যা। বিষয়বস্তুটা তদন্ত না করতে পারলে কিন্তু বিশেষ করে আপনাদের সাহায্য। কিন্তু আমরা তো আপনাদেরকে সাহায্য করছি স্যার। না প্রতাপবাবু, সাহায্য করছেন না। আপনার স্ত্রীকে পাঠাবেন আগামীকাল, স্যার স্পেশালি কথা বলবে। তাপস বাবুর কাছে স্ত্রী প্রসঙ্গ শুনতেই বেশ অবাক হয়ে গেলেন প্রতাপ বাবু। বললেন, বাড়ির মেয়ে মানুষদের এর মধ্যে আবার জড়ানোর কি আছে? পেছন থেকে কথাটা বলে উঠল প্রতাপ বাবুর ভাই। এই যে নমস্কার, আপনার সঙ্গে কথা বলার খুব দরকার ছিল। শুনেছি আপনার নামে নাকি পুলিশ কেসও আছে। আগের বড়বাবু হ্যান্ডেল করেছিলেন বিষয়টা। একটা মেয়ে নাকি আপনার জন্য সুইসাইড করেছিল। সেই সব প্রসঙ্গ বাদ দেন অফিসার, আগে বলুন আমাদের বাড়ির মেয়েটাকে খুন করলো কে? সেটাই তো পয়েন্ট। খুন শুধু নয়, তার বডিটাকে চিড়ে তার মাথাটাকে উধাও। শুধু তো আপনার বাড়ি নয়, মাধব বাবুর ছেলেকেও। ওই শালার খোঁজকে নেয়, শালা জোচ্চোর শুয়োর। কি হচ্ছে এগুলো? প্রতাপবাবু ধমক দিয়ে তার ভাইকে থামিয়ে দিলেন ঠিকই, কিন্তু অরুণ বাবুর কথার মধ্যে যে জোর আছে সেটা তাপস বাবু বুঝতে পারলেন। বললেন, দেখুন, আমাদেরকে সাহায্য করতেই হবে আপনাদের, না হলে আপনাদের বিরুদ্ধেই কেস ঘুরে যাবে। আমরা কিন্তু আপনাদেরকে সন্দেহ করব, আর সম্পূর্ণ কেসের মোটিভটা আপনাদের দিকেই নিশানা করবে তখন। এগুলো কি বলছেন? আমার নিজের মেয়েকে আমি খুন করব? হ্যাঁ তাই তো। সব কি? দাদার বিয়ের কত বছর পরে রিয়া জন্মেছিল। দাদা কত ভালোবাসতো। দাঁড়ান, বিয়ের কত বছর পর? তাও 9 বছর। বাবা, তাই নাকি? মাধব বাবুরও তো মনে হয় একই ব্যাপার। হ্যাঁ সে নয় হতে পারে, কিন্তু তাই বলে দাঁড়ান, বিষয়টাই কেমন যেন একটু মনে হচ্ছে। এতে আবার কেমন মনে হওয়ার কি আছে? ঠাকুরের কাছে হত্যা দিয়ে কত মানত করে ডাক্তার দেখিয়ে শেষ পর্যন্ত আমি বাবা হয়েছি। আমার নিজের মেয়েকে খুন করতে আমার বুঝি হাত কাঁপবে না? বুঝলাম, নিজের মেয়েকে খুন করতে না হয় হাত কাঁপবে, কিন্তু পরের ছেলেকে মার্ডার করতে তো আর হাত কাঁপবে না। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন অফিসার। দাঁড়ান, কাকে ধমক দিচ্ছেন? আমি এখানে তদন্তের বিষয়ে কথা বলতে এসেছি, আর আমাকে সাহায্য করাটা আপনার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। থেমে গেলেন প্রতাপবাবু এবং ওনার ভাই। ঘর থেকে বেরিয়ে এলেন প্রতাপবাবুর স্ত্রী। চোখের কোণায় কালি পড়ে গিয়েছে তার, ফর্সা গরণ রীতিমতো কালিমা লিপ্ত।
তবে প্রতাপবাবু অথবা তার স্ত্রীকে দেখলে কেউ বলবেই না রিয়া যে তাদের মেয়ে। দুইজনেরই গায়ের রং গৌর বর্ণ। নমস্কার বৌদি, বসুন। আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌদি, কালকে একবার থানায় যেতে হবে। আপনাকে স্যার কিছু জিজ্ঞাসাবাদ করবেন। ন্যাচারালি কতগুলো প্রশ্ন আপনার মেয়ে সম্পর্কে। আপনার মেয়ে আপনাকে কখনো কি বন্ধু হিসাবে ভেবেছে? আমার মেয়ের সাথে ওর বাবা ঠিক করে কথাই বলতে দিত না। আমি কথা বললেই চুপ করিয়ে দিত। এই বাড়িতে আমার কথা মতো কোনো কিছু হয়নি কোনোদিন অফিসার। কি বলছো এগুলো তুমি? প্রতাপবাবু চিৎকার করে উঠলেই তাপসবাবু হাত দেখিয়ে ওনাকে চুপ করিয়ে দিলেন। আপনি বলুন বৌদি, শুনছি। আমি বলেছিলাম ওকে মেয়ের সাথে কথা বলতে দাও, মেয়েকে একটু বোঝাতে দাও। কি বিষয়ে বোঝাতে হবে একটু খোলসা করে বলবেন? কান্নায় ভেঙে পড়লেন প্রতাপবাবুর স্ত্রী। এইবার কিছুটা রহস্যের উন্মোচন বোধহয় হচ্ছে রিয়েলাইজ করতে পারলেন তাপসবাবু। অরুণবাবুকে মনে মনে থ্যাঙ্কস দিলেন। সত্যি স্যার, আপনার অনুমান শক্তি মারাত্মক। বলুন বৌদি, কি হয়েছে? আমার মেয়েটা এভাবে মরতো না যদি না সেই দিন বলতে? এই তো কয়েক সপ্তাহ আগে গরমের ছুটি পড়ল। মেয়ে যেন কার সাথে ফোনে কথা বলছিল স্কুল থেকে বাড়ি ফিরে। আমি নিজের হাতে গরম গরম ভাত আর মাছের ঝোল খাইয়ে দিলাম। বললাম, ছুটি পড়ছে তো কি হচ্ছে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করতে হবে তোমাকে। মেয়ে বলল, করব, তার আগে সুপ্রীতির সঙ্গে দেখা করে আসি। সুপ্রীতিটাকে? সুপ্রীতি ওর বান্ধবী। আচ্ছা, ওর ফোন নাম্বার আপনার কাছে আছে? হ্যাঁ, দিন তো। চট করে ফোন নাম্বারটা নোট আউট করে নিলেন ইন্সপেক্টর তাপস। হ্যাঁ, এবার বলুন। তারপরে আর কি, আমি মেয়েকে বললাম, কোথায় যাচ্ছিস? বললো সুপ্রীতির সঙ্গে দেখা করতে। আর তো দেখা হবে না, সেই গরমের ছুটির পরে। ওরা এক ব্যাচে পড়াশোনা করতো না। তাছাড়া মেয়েকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা ওর বাবা কাকারাই করতো। আমার সাথে খুব একটা কথাই হতো না ওর। আমার সকাল শুরু হতো সেই কাক ভোরে, আর রাত হতো সেই গভীর রাতে, সকলে ঘুমিয়ে পড়ার পর। বোঝেনি তো, বাড়ির স্ত্রী মানেই। বলে আবার কান্নায় ভেঙে পড়লেন প্রতাপবাবুর স্ত্রী। প্রতাপবাবু চুপ করে মেঝের দিকে তাকিয়ে বসে রয়েছেন। পাশে ওনার ভাই দাঁড়িয়ে রয়েছেন। সেই দিন মেয়েটা বেরোনোর পরপরই আমার ঠাকুরপো ঘরে এসে ঢুকলো। ঠাকুরপো মানে প্রতাপবাবুর ভাই, মানে ইনি? হ্যাঁ, এই তো ভোম্বল। তারপর আর কি, আমি চুপ করে ওদের কথা শুনছিলাম। ও বলল রিয়া নাকি কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর সেই পানাপুকুরের পাশে পরিত্যক্ত বাড়িটায় স্বনামধন্য ব্যবসায়ী মাধববাবুর একমাত্র ছেলে সুমন, তাকেও নাকি সাইকেল নিয়ে দেখা গিয়েছে। আমি তো বলতেই যাচ্ছিলাম হয়তো অন্য কোনো ব্যাপারে হতে পারে, কিন্তু এরা দুই ভাই মিলে আমায় চুপ করিয়ে দেয়। তারপর কি হলো? তারপর মেয়েকে নিয়ে ওরা ফিরে এলো, কিন্তু মেয়ে খুব কান্নাকাটি করছিল। আর কে ফিরে এলো? মানে আমার হাজবেন্ড আর মেয়ে। আর আপনার দেওর? ও তখনও ফেরেনি। ঘুরে বসলেন তাপস বাবু, দৃষ্টি রাখলেন ভোম্বলের দিকে। তা ভোম্বল বাবু, আপনি কি করছিলেন? আমি আর কি করব? ছেলেটার সাইকেলটাকে পানাপুকুরে ফেলে দিয়েছিলাম, সেইটাকেই তুলে ওকে দিলাম, বললাম বাড়ি যা, তাই নাকি? তা ও যদি বাড়িই যাবে তাহলে ওর সাইকেলটাই বা পানাপুকুরে কি করে আবিষ্কার হবে? দেখুন অফিসার, যদি আপনি আমাকে সন্দেহ করে থাকেন তাহলে ভুল করছেন। আমি কিন্তু খুনটুন করিনি, তাছাড়া ভোজালি দিয়ে মাথাটা কেটে আমি দেহটাও ভাগ করিনি। আপনি নিজেই তো তদন্তের ফাঁস করে দিলেন হে, বলে হেসে উঠলেন তাপস বাবু। ভোম্বল পালা, বলে উঠলেন প্রতাপ বাবু। ভোম্বল বাড়ি থেকে পালাতেই যাবে অমনি তাপস বাবু ছুট লাগালেন। তার শরীরটাও সিংহামের থেকে কোনো অংশে কম না। জিম করা শরীর, পুলিশের পোশাকে বেশ মানানসই। পুরুষ্ঠ গোপে একবার হাত বুলিয়ে নিয়ে হেসে বললেন, ট্রেনিং এর সময় দৌড়ে চিতাবাঘ ছিলাম আমি। ট্রেনার অন্তত আমাকে তাই বলেই ডাকতো। বলে হুঙ্কার দিয়ে বেরিয়ে পড়লেন ঘর থেকে। ভোম্বল তার মোটা শরীরটা নিয়ে বেশি দূর দৌড়াতে পারেনি। কপ করে ধরে ফেললেন তিনি। ঠাঁটে একটা চড় মেরে বললেন, সালা শুয়োরের বাচ্চা, নিজের হাতে খুন করে ইয়ে মারাচ্ছ, দেখাচ্ছি তোমাকে আজ। থানায় বন্দি করা হয়েছে ভোম্বলকে। বিষয়টা রটে যেতেই মাধববাবু সস্ত্রীক এসে হাজির হয়েছেন। কান্না করছেন খুব। আমার ছেলেটাকে কেন মারলি? বল, কেন মারলি?
মাধববাবু জেলের সামনে দাঁড়িয়ে ভোম্বলকে জিজ্ঞেস করছেন। ভোম্বল তার রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে মাধববাবুর দিকে, বলছে, কেন খুন করবো না? হ্যাঁ, সালা সাইকেলটা ফেলে ভোঁজালি দিয়ে ওর মুন্ডু উড়িয়ে নিজের হাতের বডিটাকে চিরেছি। আমার বাড়ির মেয়ের সঙ্গে প্রেম মানাবে? হ্যাঁ, আমার বাড়ির মেয়ের সঙ্গে? অরুণবাবু আবার চুপ করালেন। মাধববাবু বললেন, আপনি এখনো ওকে এখানে রেখেছেন? হ্যাঁ, ওকে ওকে ফাঁসিতে কেন লটকাচ্ছেন না? দেখুন, আমাদের হাতে যতটুকু ক্ষমতা আমরা করে দিয়েছি। এরপরে এই কেস আদালতে উঠবে, সেইখান থেকে অবশ্যই ওর সুবিচার হবে। একটা অল্প বয়সী ছেলেকে হত্যা। কিন্তু আমার মেয়েটার কি হলো অফিসার? থানাতে প্রতাপবাবুর স্ত্রীও এসেছিলেন। তিনি কান্না করে কথাটা বললেন অফিসারের দিকে তাকিয়ে। অরুণ রায় দৃষ্টিটাকে রহস্যময় করে ঘুরে তাকালেন মাধববাবুর স্ত্রীর দিকে। ভ্রুকুটি করে বললেন, সেই উত্তরটা না হয় মাধববাবুর স্ত্রী দেবে। মাধববাবু ঘুরে তাকালেন অরুণ রায়ের দিকে, বললেন, বাড়ির মেয়ে ছেলেদের এসব কাণ্ডে কেন জড়াচ্ছেন? মাধববাবু, আপনি ব্যবসার কাজে বাইরে যান তো? হ্যাঁ, সে তো যাই। আপনার স্ত্রীর পুরনো ইতিহাস সম্পর্কে কিছু কি জানতেন? মানে এগুলো এগুলো কি বলছেন? সুচিত্রা 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 দেবী মাথা নিচু করে বসে। প্রতাপবাবুর স্ত্রী কেঁদেই চলেছেন অঝরে। সুচিত্রা এবার মুখ তুলে চাইলেন। ওনার দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন অরুণবাবু নিজে। বললেন, আমি বলবো না আপনি বলবেন? সুচিত্রা দেবী তখনও চুপ। অরুণবাবু বললেন, তাহলে আমিই বলি, যখন আপনি বলতে চাইছেন না। বিষয়টা অত্যন্ত খারাপ, তবু আমাকে আজকে বলতেই হবে। শুনুন তাহলে। প্রতাপবাবুর সঙ্গে সুচিত্রা দেবীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হোয়াট? হ্যাঁ, আপনি ব্যবসার কাজে বাইরে যেতেন, আর প্রতাপবাবু তখন আপনার বাড়িতেই কাজ করত। আপনাদের দুইজনের মধ্যে ব্যক্তিগত একটা রেশ রয়েছে অনেক দিন ধরে। এই সম্পর্কটা তিক্ত হয়েছিল আপনার স্ত্রীর এই বেলেল্লাপানাগিরির জন্যই। আপনি একদিন ব্যবসা সংক্রান্ত কাজে বাড়িতে নিজের জরুরি কাগজপত্র রেখে গিয়েছিলেন ভুল করে। গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে আপনি ফিরে এসে দেখলেন আপনার স্ত্রী আর প্রতাপবাবু একই সাথে রয়েছে। ব্যাস, আপনার মাথা গরম হয়ে গেল। প্রতাপবাবুকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে কাজ থেকে তাড়িয়ে দিলেন। প্রতাপবাবুর ভাই এসে আপনার উপরে হুম্বিতুম্বি করলো, তার বকেয়া টাকা চাইলো, কিন্তু আপনি কিচ্ছু দিলেন না। 1 মাস পরে আপনি জানতে পারলেন আপনার স্ত্রী পোয়াতি হয়েছে, অথচ আপনি ব্যবসা সংক্রান্ত কাজে বেশিরভাগ দিনটাই বাইরে ছিলেন। এমনকি আপনার স্ত্রীর ওই কাণ্ডের পরে তাকে বাপের বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন। কোনো সম্পর্ক ছিল না। ততদিনে আপনার ছেলেটার বয়স হয়েছে মাত্র কয়েক মাস। হিসাব করতে গেলে মেরে কেটে বছর দেড়েকে ছোট বড় ছিল ওরা দুইজন। আপনার ছেলে মাধ্যমিকে একবার ব্যাক পেয়েছিল বলে ধরে ফেলেছিল রিয়া ওকে। পুরনো রেশটা ভুলতে পারেনি আপনার স্ত্রী মাধববাবু। যখন উনি জানতে পেরেছিলেন, তাও আবার প্রতাপবাবুর ভাইয়ের মুখে, কারণ তার সাথেই গোপন সম্পর্ক ছিল আপনার স্ত্রী সুচিত্রা দেবীর। কি সুচিত্রা দেবী? আমি কিছু ভুল বলছি? সুচিত্রা দেবী বসে বসে ঘাড় নাড়লেন। জেলের হাজত থেকে চিৎকার করে বলে উঠল প্রতাপের ভাই ভোম্বল, দুটো খুনই আমি করেছি। সালা ভাই বলে কখনো প্রেম হয়? যতই হোক, মা তো এক। প্রতাপবাবুর স্ত্রী ঘুরে তাকালেন তার দেওর ভোম্বলের দিকে। এগুলো তুমি কি বলছো ঠাকুরপো? হ্যাঁ বৌদি, তোমার বাচ্চাটা মরা হয়েছিল। এদিকে মাধববাবুর স্ত্রী সুচিত্রাও একই হাসপাতালে ভর্তি। মাধববাবু ওই বাচ্চাটাকে মানতে চায়নি। রিয়াকে দেখে আমার বুকের ভেতরটা কেঁদে উঠেছিল। আমি কি সাধে ওকে মেয়ের মতো আগলে রাখতাম? আমি জানতাম ওটা আমার ভাইয়ের অংশ, অথচ মাধববাবুর স্ত্রীর গর্ভে ওর জন্ম। তুমি অজ্ঞান ছিলে, তাই তোমার বাচ্চাটা যে মরা তুমি জানতে পারোনি। আমি হাসপাতালে টাকা খাইয়ে রিয়াকে তোমার কোলে দিয়েছিলাম, কিন্তু যখন জানতে পারলাম সুমন আর রিয়া প্রেম করছে, বাবার বীজ আলাদা হলেও মায়ের রক্ত তার এক, ভাই বলে কি করে সম্ভব? বলে চুপ করে তাকিয়ে রইলেন ভোম্বল। আপনি এত কিছু কি করে জানেন অফিসার? কথাটা জিজ্ঞেস করলো মাধববাবু। খুব সিম্পল, কাটা মুন্ডু দুটো পাওয়া গিয়েছে। কোথায়?
আপনারই বাগান বাড়িতে, খেজুর গাছের নিচে। পুলিশ নিয়ে, কুকুর নিয়ে আমরা গিয়েছিলাম, তাতে উপকারটা হয়েছে। আপনার স্ত্রী পুজো দিতে মন্দিরে বাইরে বেরিয়েছিল। এরপরে সেই মুন্ডু দুটোর ডিএনএ পরীক্ষা করার জন্য আমরা পাঠাই। পচে গিয়েছিল অনেকটা, মাটির ভেতরে পোকা মাকড় ইঁদুর বাদুর খুবলে খেয়েছিল, দুটো মাথায় এক জায়গায়। ডিএনএ ম্যাচ করতে গিয়ে আমরা অবাক হয়ে যাই। মায়ের সঙ্গে ডিএনএ মিলে গিয়েছে, মাধববাবুর স্ত্রীর সাথে, তার ছেলে সুমনের এবং আপনার মেয়ের। বিষয়টা জানার জন্যে আমি হাসপাতালে গিয়ে খোঁজ খবর করি। একই ডেট অফ বার্থে জন্ম বিষয় সংক্রান্ত সম্পূর্ণ জিনিসটা আবিষ্কার করি। দেখতে পাই বছর দেড়েকের ডিস্টেন্স। তারপরে আপনার ছেলের মাধ্যমিকের সার্টিফিকেট। সব কিছু জানার পরে বিষয়টা আমার কাছে একদম পরিষ্কার হয়ে যায়। একই গর্ভজাত ভাই বোন যদি প্রেম করে বসে, তারপরে যদি ঘনিষ্ঠ সম্পর্ক করে সন্তান উৎপাদন করে, তাহলে আমাদের মতো নিকৃষ্ট মানের মনুষ্য জাতির কি হবে বলুন তো? বিষয়টা যদি সব জায়গায় ছড়িয়ে যায়, সমাজে কত বড় একটা বাজে জিনিস প্রচারিত হবে। শেষ পর্যন্ত ভাই বোনে বিয়ে, সেফটি থাকবে কখনো? বোনেরা ভাইয়ের থেকে আর ভাইয়েরা বোনের থেকে। আর আমাদের সমাজ যেখানে ভাই বোনের সম্পর্ককে এতটা পবিত্র বলে মনে করে, যেখানে আমরা রাখি পরাই, যেখানে আমরা ভাই ফোঁটা দিই, সেইখানে এরকম নিকৃষ্ট একটা সম্পর্কের কথা আপনি জাস্ট ভাবতে পারছেন? মাধববাবুর স্ত্রীর কাছে এসে তার ছেলের হত্যাকাণ্ডের কথা নিজে স্বীকার করেছিল ভোম্বল, এবং বলেছিল, ভুল হয়ে গেছে সুচি, অনেক বড়। রাগের মাথায় আমি মেরে ফেলেছি মাধবের ছেলেকে। কিন্তু কিন্তু তোমার 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 মেয়েটাকে মারতে পারিনি। তুমি তো রিয়াকে বেশি ভালোবাসো, বলো? হ্যাঁ, বেশি ভালোবাসো। কিন্তু এটা কি করে সম্ভব ভোম্বল? ভাই বোনে ওরা প্রেম করেছে, ওদের রক্ত দূষিত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দূষিত তো হবেই সুচি, দূষিত রক্তেই তো ওদের জন্ম। তুমি তো আমার দাদার সঙ্গে। তাহলে এখন কি করা যায়? কিচ্ছু না। ঠিক যেইভাবে আমি তোমার ছেলেকে দুনিয়াদারি থেকে সরিয়ে দিয়েছি, তুমিও ঠিক সেইভাবে রিয়াকে। কিন্তু কি করে? খবরটা আমিই দেব। অনেক রাতে রিয়ার ঘরে দরজা খুলে দিয়েছিল ভোম্বল। কাকাই, কাকাই তুমি দরজা খুলে দিয়েছো? কাকাই, কাকাই ও কোথায়? ওর কোনো ক্ষতি করনি তো তুমি? হ্যাঁ, বলো না। রিয়া কান্না করে জড়িয়ে ধরেছিল ভোম্বলকে। ভোম্বল ওকে আশ্বাস দিয়ে বলেছিল, না রে মা, তোর ভালোবাসার মানুষকে আমি খুন করতে পারি? শোন, মাধববাবুর বউ তোর সঙ্গে দেখা করতে চায়। মানে সুমনের মা? হ্যাঁ, তোর সঙ্গে দেখা করে তোকে কিছু কথা বলতে চায়। কোথায় কোথায় সুমন কোথায় আছে? সুমন এখন বাড়িতে ঘুমোচ্ছে। এত রাতে? আমি তোকে পৌঁছে দেব, চল। রাত্রেবেলা আমি বাইকে করে ওকে নিয়ে যাই। দাদা ঘুমের বড়ি খেয়ে ঘুমোয়, বৌদিও তাই, বেশ কদিন ধরেই চলছে। রাত্রে ওদের ঘুমটা যাতে গভীর হয়, তাই খাবার আগে দুধের গ্লাসের মধ্যে বড়িটা আমি বেশি করে মিশিয়ে দিয়েছিলাম। কাজেই দাদা বৌদির অঘরে ঘুমটা কোনো মতেই ভাঙেনি। বাইকে করে গিয়ে পৌঁছালাম সেই তালতলার মাঠের কাছে, খেজুর গাছগুলোর তলায়, যেখানে কিছুক্ষণ আগেই আমি মুন্ডুটা পুঁতে রেখেছিলাম সুমনের। আমি যখনই রিয়াকে নিয়ে হাজির হলাম, তখনই দেখলাম মাধবের বউ সুচিত্রা সেইখানে দাঁড়িয়ে। সুচিত্রা স্পষ্ট রিয়াকে বলল, তোর জন্য আজকে আমার ছেলে মরেছে, তোর জন্য। রাক্ষসী, তুই কেন জন্মেছিলি আমার পেটে? বল বল, কি দরকার ছিল তোর আসার? আমি কিছু বুঝে ওঠার আগেই সুচিত্রা আমার হাত থেকে ভোঁজালিটা কেড়ে নিয়ে রিয়ার মুন্ডটা আলাদা করে দেয়। তারপরে বাদবাকি কাজটা। ছি ছি ঠাকুরপো! প্রতাপবাবুর স্ত্রী এগিয়ে গেলেন জেলখানার দিকে, যেখানে বন্দি রয়েছে ভোম্বল নিজে। জেলের ভেতরে তার মুখটা বাইরে বের করে রেখে ছুটতে গিয়ে প্রতাপবাবুর স্ত্রী গলা দুটো চেপে ধরে ওর। ভোম্বল হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে। একদিকে অরুণবাবু আর একদিকে তাপসবাবু কিছুতেই ধরে রাখতে পারছে না প্রতাপবাবুর স্ত্রীকে। একজন মা নিজের হাতে তার সন্তানকে হত্যা করেছে, আর একজন মা তাকে প্রতিপালন করে বড় করেছে। কি করে সহ্য করতে পারবে মাতৃত্বের এই জ্বালা? শেষ পর্যন্ত ঠান্ডা করে ওনাকে বসানো হলো। প্রতাপবাবুর মুখে কোনো কথা নেই, উনি চুপ করে বসে রয়েছেন। আর সুচিত্রা দেবী বললেন, আমি করেছি। ভাই বোনে যদি এই সম্পর্কটা হতো, তাহলে ওদের প্রেমটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। কিন্তু আমি তো জানতাম, আমি জন্ম দিয়েছি, ওদের গর্ভটা এক, যেখান থেকে ওদের সৃষ্টি হয়েছে। আমি তাই ওটা মানতে পারিনি অফিসার। আমার ছেলেটাকে ভোম্বল আগেই সরিয়ে দিয়েছে, আর তারপরে মেয়েটাকে। মাধবের কাছ থেকে কোনোদিন আমি ভালোবাসা পাইনি, পরিপূর্ণ সময় সে আমায় কোনোদিন দেয়নি।
সুমন পেটে আসার পরে তো আরও বন্ধ করে দিয়েছিল আমার প্রতি তার কর্তব্যটা। তাই সুমনকে বরাবরই আমি পছন্দ করতে পারতাম না। এছাড়া আমি প্রতাপকে ভালোবাসতাম সেই স্কুল লাইফ থেকে। আমাদের বিয়ে হয়নি। বাবা প্রতাপ বেকার বলে মাধবকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে দিয়েছিল। তবুও প্রতাপ আমার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে আসতো, কথা বলতে আসতো। সুমনের জন্মের পরে আমাদের ভালোবাসাটা আরো বেশি গাঢ় হয়ে যায়। এইটুকু বলেই চুপ করে গেলেন সুচিত্রা দেবী। অরুণবাবু বললেন, যাক, কেস তাহলে মিটল। দোষীরা নিজেরাই নিজেদের দোষটাকে স্বীকার করে নিয়েছে। তাপস, সবটা? হ্যাঁ স্যার, ভিডিও রেকর্ড, টেপ রেকর্ড সবটা করে নিয়েছি। তাছাড়া মিডিয়াকে ডেকেছিলাম, ছবি টবি থেকে শুরু করে সবটাই তোলা হয়ে গিয়েছে। সাক্ষ্য প্রমাণ সব রেডি। এখন শুধু ওদের সৎকারের পালা। রিয়া আর সুমনের শরীরটাকে পাশাপাশি শোয়ানো হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট করার পরে ওদের লাশগুলোকে বেওয়ারিশ মনে করে ছুঁড়ে ফেলে দিয়ে আসা হয়নি, কারণ ওদের পরিচয় রয়েছে। ওরা সত্যিই দৃষ্টান্ত হয়ে থেকেছে। তবে ওদের গর্ভ এক স্থান থেকে সেই জন্য নয়। নিঃস্বার্থ ভালোবাসা জীবন দিয়ে যে উপলব্ধি করতে হয়, এই প্রমাণের জন্য। ব্যাস, কেস মিটে গেল। তার মানে মাই খুন করলো এক্স্যাক্টলি দুইজনকে। পুরো ব্যাপারটা যদি ওই ভোম্বল না খম্বল তাকে না বলতো, তাহলে তো কিছুই হতো না। তোমার মনে হচ্ছে ঠিক ভালো লাগলো না? দূর, আমি তো ভেবেছিলাম কত কি হবে। ভেবেছিলাম দুই বাবাই মনে হয় হত্যা করেছে, আর দুই বাবা হত্যা করে বিষয়টাকে ধামাচাপা দিচ্ছে। না হলে দেখো ভোঁজালি, ওইটা তো তোমরা দেখতে পাওনি, ওটা কোথায় গেল? স্ত্রীর কথায় বেশ খানিকটা অবাক হয়ে গেল অরুণ। বলল, তাই তো, কথাটা তো একদম ঠিক বলেছ। ভোম্বলের সঙ্গে যদি ভোঁজালিটা থাকতো, ওইটা তো আমরা আগে পেতাম, আর ওদের স্ত্রীর কাছ থেকেও সেটা পাওয়া যায়নি। তাহলে ভোঁজালিটা গেল কোথায়? আর প্রতাপবাবু মাধববাবুরও অমন করে চুপচাপ বসে থাকা। আমার মাথা যন্ত্রণা করছে সৌদামিনী, একটু চা খাও তো। হ্যাঁ, ভালো করে চা খাওয়াই, ভালো করে দেখার চেষ্টা করো। হ্যাঁ, একটা কথা বলার ছিল। বলো। তাপস ফোন করেছিল। তাপস? তাপস তো কেসের কাজে হাওড়া গিয়েছে। ও, নতুন কিছু? হ্যাঁ, কেন বলো তো? না মানে ফোন করছি, ফোন ধরছে না। তুমি ফোন করেছো মানে? আসলে ওই আমাদের বিয়ের মাস পূর্তির জন্য তুমি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলে, তা তুমি তো সেই রাতে হঠাৎ করে ফোন আসায় বেরিয়ে গেলে। তাপস ছিল। তাই? তাই কি হয়েছে? না মানে তাপস মাল খেয়ে চুর হয়েছিল তো, বমি করে দিয়েছিল জামায়। আমি তাই তোমার একটা জামা পরিয়ে। ভালো করেছো। তা কি হয়েছে? না মানে তোমার জামাটা নিয়ে আসতে বলো, আর ওর জামাটা নিয়ে যেতে বলো। এই যে এখানে থাকলো। হ্যাঁ, বলো যে আমি লন্ড্রিতে দিয়ে পরিষ্কার করে রেখেছি। তাতে আমতা আমতা করার কি আছে? দিয়েছো। তাপসের মাল খাওয়ার খুব একটা অভ্যেস নেই, আর মাল খেলে ওর কোনো কিছু হুঁশ থাকে না। এমনকি ও নাকি ওর মা, বউ সবাইকে নাকি গুলিয়ে ফেলে। একবার তো এক কনস্টেবল বাড়িতে গিয়ে তার বউকে। কথাটা বলে নিজেই চুপ হয়ে গেলেন অফিসার অরুণ রায়। স্ত্রীর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, এমন করে কথা বলছো কেন সৌদামিনী? সৌদামিনী, দাঁড়াও। স্ত্রী কাপড়ে মুখ ঢেকে রান্নাঘরের দিকে চলে গেল। বুঝতে পারলেন অরুণ রায়, আবার নতুন একটা তদন্ত। তাহলে কি মার্ডার কেসে কোনো রকমভাবে তাপসও জড়িত? কারণ পানা পুকুরের ভেতরে কাঁটা লাশের সঙ্গে সঙ্গে দুটো মালের বোতলও আবিষ্কার হয়েছিল। যদিও ওখানে মদমাতালরা বসে সব সময় মাল খায়, তবুও বোতল দুটো পুকুরের জলে আলাদাভাবে কেন মাটির তলায় চোবানো থাকবে? তাহলে কি কোনোরকমভাবে তাপস? আরে না, সব কি ভাবছি। তাপস আবার ক্রিমিনালদের সঙ্গে যুক্ত হতে যাবে কেন? আবার মনে পড়ল অরুণ রায়ের। তাপসের ছোটবেলাটা খুব একটা ভালো ছিল না। তার বাবা গুন্ডা ডাকাতের দলের এমএলএ ছিল। সেইখান থেকে তাপস নিজের মায়ের সম্মান বাঁচাতে বাবাকে ভোঁজালি দিয়ে কুপিয়ে খুন করে
সেই ভোঁজালি 25 বছরের নামে গায়েব করে তারপর পুলিশের স্পেশাল জেলে থেকে পড়াশোনা করে চাকরি পেয়ে আজ অফিসার। নিজে থেকে যেদিন তাপস পুরো ঘটনাটা অরুণকে বলল, সেই দিন তাপসই স্বীকার করেছিল ভোঁজালিটা আসলে সে কোথায় লুকিয়ে রেখেছিল, এমন জায়গায় যেখানে পুলিশ কোনো দিন খোঁজ করতে যাবে না। অরুণ ঢোক গেলে মাথার সমস্ত তারগুলো আবার এদিক ওদিক কাঁটা ছেঁড়া হয়ে যাচ্ছে। তাপস ভালোবাসত মিতা বলে একটি মেয়েকে। মেয়েটি তাপসের সাথে ভালোবাসার সম্পর্কে জড়াতে রাজি ছিল না বলে তাপস নাকি একবার মেয়েটার উপরে না, আর ভাবতে চায় না ইন্সপেক্টর অরুণ রায়। নিঝুম রাতের গোপন স্রোতে থাক না কিছু কিছু কথা এমনই অবস্থায়। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটন প্রেস করে দেবেন নতুন গল্পের নোটিফিকেশন সবসময় পেয়ে যাবার জন্যে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। নমস্কার।